আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আজকে আপনাকে দর্শক দেখছে সময়ের পর্দায়, আজকে ঈদের দ্বিতীয় দিন। ঈদ আপনার কেমন কাটছে? না, ঈদ কেটেছে ভালো। ভালো বলা যাবে না, চাপ ছিল। কারণ প্রায় ১.৫ কোটি মানুষ ঢাকা থেকে গ্রামের বাড়িতে গিয়েছে ঈদ করতে স্বজনদের জি সাথে। জি জি। তাদের যাত্রাটা নিরাপদ করা, স্বস্তির করা। আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি তার একটা গুরু দায়িত্ব আছে। অবশ্যই। সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রেই বেশি মনোযোগী থাকতে হয়েছে, তৎপর থাকতে হয়েছে। যার ফলে ঈদ এসেছে, ঈদ গেল, কিন্তু আমাদের কর্মতৎপরতা ছিল মানুষকে নিরাপদে একটা ঈদ উদযাপনের সুযোগ করে দেওয়া স্বজনদের সাথে। সেখানে বেশি মনোযোগী ছিলাম, সেখানে বেশি তৎপর ছিলাম। যার ফলে পরিবার মিস করেছে, আমিও তাদের মিস করেছি। কিন্তু সময় তো যাবেই, ঈদও যাবে। ঈদ গেল গতকাল, ভালো গিয়েছে বলবো আর কি। আপনি কি টেনশন ফ্রি ভাবে এক প্লেট সেমাই খেতে পেরেছেন? না, সে সুযোগ নেই। ফোন আসছে কোনো কোনো জায়গা থেকে, কি করতে হবে বুঝতে পারছে না, নির্দেশনা দিতে হচ্ছে। ঈদের দিনও কিছু কিছু মানুষ যারা আপনার ভোর রাতের দিকে রওনা হয়ে গিয়েছে, তারা মনে করেছে দ্বিতীয় ধাপে অর্থাৎ দুপুরের পরে গিয়ে বাড়িতে ঈদ করবে। কিন্তু তারা দেখা গেল যে কোনো কোনো জায়গায় বিড়ম্বনার শিকার হচ্ছে, যানবাহন পাচ্ছে না, অথবা অপেক্ষা করছে। ঈদের দিন তো যানবাহন যারা মালিক এবং যারা চালক, যারা হেল্পার, যারা সুপারভাইজার, তাদেরও ঈদ, তারা হয়তো ঈদ করতে গিয়েছে, ফাঁকা রাস্তা, কোনো যানবাহন পাচ্ছে না, সেখান থেকে একটা আপনার মেসেজ আসছে যে তাদেরকে একটা পরিবহনের ব্যবস্থা করে দেওয়ার। এরকমও ঘটেছে যে বিআরটিসিতে ফোন করে সেখানে দ্রুততম সময়ের মধ্যে গাড়ি পাঠিয়ে তাদেরকে আবার তাদের গন্তব্যে পাঠানোর জন্য চেষ্টা করতে হয়েছে। ঈদের দিনও এরকমই চলেছে ঈদ। আমরা অনেক কৃতজ্ঞ, আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আপনার আরো কিছু সময় নিব, একটু বসে ভাই আপনার সাথে কথা বলবো প্লিজ। ঈদ মানেই অনেক আনন্দ। ঈদের জন্য আমরা সবাই অপেক্ষা করি, পুরো রমজান মাসটা আমরা ঈদের দিনটার জন্য। এই যে রোজা রাখা, রোজা কি রাখা হয় ভাইয়া? সব রোজা রাখা হয়। তো এই এত ব্যস্ততার মধ্যে আপনি কি ইফতার করার সময় পান? যে এমন কখনো হয়েছে যে আজান দিয়েছে কিন্তু আপনি পানি খেতে পারছেন না ব্যস্ততার মধ্যে? না, সেরকম হয়নি, কিন্তু যে কোনো জায়গায় ইফতার করার একটা প্রস্তুতি রাখি। যে কোনো জায়গায় একটা সময় আমরা যখন আন্দোলন করেছি, জি, লুকিয়ে বেড়াতে হয়েছে, তখন ধরেন টিস্যুর মধ্যে 2টি খেজুর রেখে দিয়েছি পকেটে। তো ওটা খেয়েই রিক্সায় চলছি, সেখানে ইফতার করে নিয়েছি আজান শুনে। এরকম ঘটনাও আছে। তবে সাধারণত সেটা একটা সময় ছিল, সেটা 2014, 15, 16 এই সময়টার কথা আমি বলছি। এখন আপনার মোটামুটিভাবে যেখানেই যতই ব্যস্ত থাকি না কেন, ইফতারের আগ মুহূর্তে ইফতার যেখানে করবো সেখানে পৌঁছে গিয়ে ইফতারটা করা হয়। আপনার ছোটবেলার ঈদটা কেমন ছিল সেটা একটু জানতে চাই। আনন্দময় ছিল। ধরেন বন্ধুরা একসাথে বসে এনজয় করেছি। আমাদের গ্রামের ঈদটা ছিল মার্বেল খেলতাম, মার্বেল খেলার খুব প্রচলন ছিল ঈদের দিনে। সেটা হতো ঈদের সেলামি পাওয়া, নামাজ পড়তে যাওয়া, নামাজ পড়তে আসার সময় ওখানে একটা মেলার মতো হতো, সেই মেলাতে পছন্দের জিনিস কেনা, বেশ কিছুটা ঘুরে ঘুরে ওখানে আপনার ছোট ছোট খেলনা ছিল, সেগুলি সংগ্রহ করা, কেনা, এভাবে কেটেছে। তো তখন হয় কি, আপনি ঈদটা উদযাপন করতে পারতেন, উপভোগ করতে পারতেন। এখন আর সেটা নেই, যান্ত্রিক হয়েছে। প্রচুর মানুষকে সময় দিতে হয়, তাদের কে আলাদাভাবে আপ্যায়নের তো আছে, তার পাশাপাশি তাদের ডিজায়ারটাকে প্রাধান্য দিতে হয়। তো একজন পলিটিশিয়ান হিসেবে সেটার একটা যেটাকে বলা হয় করা একান্তই প্রয়োজন। মানুষ সেটা আশা করে, মানুষকে নিয়ে চলা, মানুষকে নিয়ে থাকা। এখানে বঞ্চিত হয় পরিবার, তারা হয়তো মিস করে। আবার মিস করবো আমি এই কথা বলছি না, তারাও অভ্যস্ত হয়েছে এভাবে, জানে যে আব্বু তো এইভাবে ঈদ কাটাবে, তখন সন্তানেরা তাদের মতো করে তাদের সময়টা কাটায়। আমাকে হয়তো তারা মিস করে এবং আমিও তাদেরকে মিস করি। আমার 2 সন্তান, আমার স্ত্রী, তারা একেবারে কম সময় পায়, তাদের সাথে সময় কাটানোটা খুব একটা ঈদে হয় না। আপনি বন্ধুদের কথা বলছিলেন, এখনো কি এমন বন্ধু আছে যাদের সাথে একদম ছোটবেলা থেকে ছিলেন, তারা কি এখনো আপনার সাথে যোগাযোগে আছে? আছে 4 জন বন্ধু আমার এরকম আছে। আমার বন্ধুর সংখ্যা কম, খুব বেশি বন্ধু আমার না। সবাই হচ্ছে পলিটিক্যালি জুনিয়র, অথবা ধরেন তারা আমাদের অ্যাক্টিভিস্ট যারা আছে তাদের সাথে যোগাযোগটা বেশি। আবার সিনিয়র কিছু লিডারশিপ আছে, তাদের সাথে সখ্যতা আছে। কিন্তু বন্ধুর সংখ্যা কম। বন্ধু 4 জন পুরনো বন্ধু আমার আছে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ হয়। ইউনিভার্সিটিতে যে সমস্ত বন্ধুরা ছিল, একসময় লেখাপড়া করেছি, একই বেঞ্চে বসেছি, লাইব্রেরিতে পড়েছি, তারপর টিএসসিতে বিচরণ করেছি, তারা সাথে যোগাযোগটা কম মানে বলছি প্রয়োজন ছাড়া যোগাযোগ কেউ তারাও করে না,
আর আমার সময়ের অভাবে যোগাযোগ করার ইচ্ছা থাকলেও করা হয়ে ওঠে না। ওই 4 জন বন্ধুর সাথে আমার যোগাযোগ আছে নিয়মিত, যারা আমার স্কুলের বন্ধু ছিলেন। তাদের মধ্যে একজন হচ্ছে প্রাইমারি স্কুলের হেডমাস্টার, আরেকজন হচ্ছে কলেজের অধ্যাপনা করেন, আরেকজন হচ্ছে ছোটখাটো ব্যবসা করেন, তাদের সাথে যোগাযোগ। দারুণ দারুণ। ছোটবেলাটা ভাইয়া, একটা মানুষ যখন ছোট থেকে বড় হতে থাকে, আমরা কখনোই কিন্তু আমরা প্রথম ডিসিশনে না আচ্ছা আমি রাজনীতিবিদ হব, বা বাংলাদেশে তো আমাদের জন্য এটা আমরা কেউ স্বপ্নই দেখি না যে আমি রাজনীতি করতে চাই। সবাই ডাক্তার হবে, না হয় ইঞ্জিনিয়ার হবে, মানে কিছু না চাকরি করবে, এই ধরনের হবে। আপনার ঠিক কখন মনে হয়েছে যে আপনি রাজনীতিবিদ হবেন? না, একেবারে তার ইচ্ছা ছিল না। আচ্ছা, ইচ্ছা ছিল না। আমি ডাক্তার ইঞ্জিনিয়ার যে কোনো একটা হওয়ার জন্য ঢাকাতে এসেছিলাম ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র ছিলাম এবং আমি যে নাম্বার পেয়েছিলাম তখনকার সময় বলা হতো স্টার নাম্বার। হ্যাঁ হ্যাঁ। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টি সাবজেক্টে মানে 6টি 2 পার্ট, তাতে আমার লিটার ছিল, ভালো নাম্বার ছিল। অনেকে ধারণা করেছিল যে আমার আব্বাও মনে করতেন মেডিকেল অথবা বুয়েটে আমি চান্স হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমি এসে ঢাকা ইউনিভার্সিটির মহাসিন হলে এক সিনিয়র বড় ভাইয়ের কাছে উঠি আমার এলাকা থেকে। আচ্ছা। সেখান থেকে মহাসিন হলে অথবা ইউনিভার্সিটিতে কিছুটা সময় ঘোরাফেরা চলার ফলে আমার আর মেডিকেলে অথবা বুয়েটে ভর্তি হওয়ার ইচ্ছেই হলো না। আমি ফর্মও কিনলাম না, অ্যাডমিশন টেস্টও দিলাম না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম মাস কমিউনিকেশন জার্নালি। তারপর 17তম বিসিএসে কোয়ালিফাই করলাম, ট্যাক্সেশন হয়েছিল, জয়েনের দিন জয়েন করলাম না। রাজনীতিতে যুক্ত ছিলাম এবং সেটা অব্যাহত রাখলাম। যার ফলে রাজনীতি হওয়ার কোনো ইচ্ছা নিয়ে বাড়ির থেকে আসিনি, কিন্তু পরিবেশ, পরিস্থিতি, দায়িত্ব এবং রাজনীতির প্রতি আমার ছোটবেলা থেকে যে একটা জাতীয়তাবাদী দলের আদর্শের প্রতি যে দুর্বলতা, সেটা প্রতিষ্ঠিত করবার একটা স্পৃহা আমার মধ্যে ছিল। তো সেটি প্রসারিত হয়, সেটি করতে ব্রত হয়ে যায় এবং তারপর ধাপে ধাপে ওয়ার্ড থেকে শুরু করে, অর্থাৎ সর্বনিম্ন স্তরের কমিটি হচ্ছে ওয়ার্ড, নিম্নের তৃণমূলের, সেই ওয়ার্ড থেকে শুরু করে এই কেন্দ্র পর্যন্ত 33 বছর পলিটিক্সের সাথে যুক্ত ছিলাম। মেম্বার অফ পার্লামেন্ট হব এই ইচ্ছাও ছিল না। সেটা সময়ে অথবা আমার কন্ট্রিবিউশন হয়তো দল বিবেচনা করেছে, আর এই এলাকার মানুষের সাথে 33 বছর কাজ করার সুযোগে তারা নির্বাচিত করেছে। তারপর নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার পর দল মনে করেছে যে আমাকে রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নেওয়ার সুযোগ দিলে হয়তো মানুষের বৃহত্তর কল্যাণ প্রতিষ্ঠিত হবে, দলের হয়ে কাজ করার আমার হয়তো সেই যোগ্যতা আছে। এটা বিবেচনা করে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালন করছে। আপনার মানে আপনি পার্লামেন্টের মেম্বার হয়েছেন, সেটা কিন্তু খুব একটা রাজকীয়ভাবে, আপনার বিষয়টা কিন্তু খুব ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, এবং সবাই আপনার প্রতি যে আগ্রহের কেন্দ্রবিন্দুতে আপনি আছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? না, আমি দেখছি যে মানে আমার কাজকে মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, অথবা অধিক সংখ্যক মানুষ গ্রহণ করছে। সবাই করছে সেটা বলা যাবে না, কারণ রাজনীতিতে প্রতিযোগিতা আছে, অবশ্যই তা তো সবার ভাবনা আমি ধারণ করি তা না। আবার আমি যেভাবে চলি, বলি অথবা যে অ্যাক্টিভিটিসগুলি করি তা সবার পছন্দ হবে তা না, তবে মেজরিটি মানুষ পছন্দ করছে। তো আমি এটাকে আরও প্রসারিত করতে চাই, বৃহত্তর পরিসরে কাজ করার যেহেতু সুযোগ হয়েছে, ডেফিনেটলি মানুষগুলিকে আমি তাদের অধিকারটা প্রতিষ্ঠিত করবার জন্য যে আমার অঙ্গীকার আছে সেটা কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই। তো ডেফিনেটলি যেহেতু দায়িত্ব পেয়েছি, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের কল্যাণ, রাষ্ট্রের সমৃদ্ধি, এটা প্রতিষ্ঠিত করা রাজনীতিবিদের দায়িত্ব, অথবা একজন আপনার মন্ত্রী হিসেবে দায়িত্ব। তো আমি এই দায়িত্ব সম্পর্কে জ্ঞাত আছি, আমার জবাবদিহিতা আছে, সেটাও আমি বুঝি। অধিকাংশ মানুষের কল্যাণ হবে, সামষ্টিক স্বার্থ কাজ হবে, সেটা আমি অঙ্গীকার রাখি আর কি করার জন্য। যেদিন প্রথম সংসদে গেলেন সেদিন কেমন লাগছিল? আপনার অনুভূতিটা সেদিন কেমন ছিল? আপনি বলছিলেন যে কখনো আপনার এটা ইচ্ছা ছিল না যে আপনি সংসদে যাবেন, আপনি ওইভাবে কখনো ভাবেননি, কিন্তু এবার যখন আপনি সংসদে গেলেন এবং এত দায়িত্ব আপনার কেমন অনুভূতি হচ্ছিল? ইচ্ছা ছিল না আমি তা বুঝিনি, আমার লক্ষ্য ছিল। লক্ষ্য ছিল না। তো রাজনীতি যেহেতু করি, এটা তো ধাপে ধাপে এরকম একটা জায়গায় অনেক সময় হয়, কিন্তু একেবারে মেইন গোলই এটা না। জি জি জি। তো মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে যখন আমি সংসদে গিয়েছি, আমার ভালো লেগেছে। আমার মনে হয়েছে এই যে আমার অনেক পছন্দের মেম্বার অফ পার্লামেন্ট যারা ভালো পার্লামেন্টারিয়ান ছিলেন, এখানে বসে কথা বলেছে, জাতির হয়ে কাজ করেছে। তো আমারও সেই সুযোগ আমার রব, আমার মালিক মহান আল্লাহ দিয়েছেন। আমার পার্টির প্রধানমন্ত্রী এই দায়িত্ব দিয়েছেন। তখন আমার মনে হয়েছে যে না, আমি রাজনীতি করেছি, সেই রাজনীতিটা জনগণ অ্যাকসেপ্ট করেছে, পার্টি অ্যাকসেপ্ট করেছে, এবং আমার দায়িত্ব আরও বেড়েছে। আমাকে আরও বেশি ফাংশন করার, আরও বেশি নিবেদিত হওয়ার, আরও বেশি জনগণের আকাঙ্ক্ষা ধারণ করার একটা দায়িত্ব আমার হয়েছে। অতএব সেই দায়িত্বে আমি নতুন করে আরও সংকল্পবদ্ধ হয়েছি ভালো কিছু করার, এবং সেই চেষ্টা আমার
রাখছি অথবা থাকবে, ডেফিনেটলি মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হব। তারা যে আস্থা রেখেছে তারা অমর্যাদা করব না, এটা একটা শপথ আমি আমার মধ্যে গ্রথিত করেছি। অবশ্যই আমরাও আপনার প্রতি সেই বিশ্বাস রাখি, আমাদের সেই বিশ্বাস আছে। ভাই, আপনার অনেকবার জেলে যেতে হয়েছে, অনেক সময় আপনাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। কখনো কি এমন হয়েছে যে ঈদ আপনার জেলে হয়েছে? হ্যাঁ হয়েছে, অনেক ঈদ জেলে হয়েছে। তাই? হ্যাঁ, লাস্টে ধরেন 2024-এর ঈদ আমি জেলে করেছি। আচ্ছা। 2023-এর ঈদ আমি জেলে করেছি, দুটি ঈদই, কুরবানি এবং রোজার ঈদ জেলে করেছি। এর আগেও 2014-তে জেলে করেছি। 6টা ঈদ তো আমি জেলে করেছি। 6টা ঈদ জেলে করেছেন? জেলের ঈদে আসলে কেমন হয়, মানে কি হয় ঈদে? এটা বিশেষ খাবারের আয়োজন করে জেল কর্তৃপক্ষের ভাষায়। জি। তো যাই হোক, সেটা একটু মুভমেন্টটা একটু ইজি করে দেয়, পরিবারের দেখার জন্য উন্মুক্ত থাকে। কিন্তু যে রাশ হয় তাতে পরিবারের সবাই গিয়ে কথা বলা, দেখা করার ওই সুযোগটা হয় না। আর জেলে দেখা করা তো অবাধ না, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে। তো সেখানে যে গ্যাদারিংটা হয়, সব মানুষ যায়, বিশেষ করে যারা একেবারে যোগাযোগের সুযোগ যাদের কম, যারা একেবারে প্রান্তিক মানুষ যারা জেলে থাকে, যাদের আর্থিক সক্ষমতা কম, অথবা ধরেন ওই পরিচিতি তাদের নাই, রাজনৈতিক হোক অথবা প্রশাসনিক পরিচিতি নাই, একেবারে প্রান্তিক মানুষ, তাদের স্বজনরা খুব বেশি যায়, কারণ ওই দিন তাদের একটা সুযোগ হয় দেখা করার। তো আমাদের মতো মানুষদের তখন ওই সুযোগটা খুব কম হয়ে যায়, যে পরিবেশ তৈরি হয়ে যায়, স্বজনরা গিয়ে কথা বলতে পারবে, যাওয়ার সুযোগ আছে কিন্তু ওই সময়ের মধ্যে কথা বলতে পারবে এরকম সেটা হয় না। তারপর আমার স্বজনরা গিয়েছে, গিয়ে চেষ্টা করেছে দেখে আসার, কথা বলার, আমিও চেষ্টা করেছি কথা বলার। আরেকটা সুবিধা জেলের মধ্যে হয়, ওই দিন কিছু বিনোদনমূলক অনুষ্ঠান হয়, অবাধে একটু বিচরণ করা যায়। জেলের মধ্যে কিন্তু আবার জেল আছে, কেউ না গেলে এটা বুঝবে না যে আপনাকে যেখানে রাখা হয় তার বাইরে যাওয়া নিষেধ, আপনি যেতে পারেন না। ওই দিন জেলের সব জায়গায় যাওয়ার একটা অবাধ সুযোগ জেল কর্তৃপক্ষ তৈরি করে দেয়। তাতে অন্যান্য নেতাকর্মী, অন্য বন্দীরা যারা যেখানে আছেন, পছন্দের অপছন্দর তার বলবো না, পরিচিত এরকম যারা আছেন, তাদের সবার সাথে একটু দেখা হওয়ার জেলের মধ্যে সুযোগ হয়। মানে বন্দীদের সাথে বন্দীদের দেখা হওয়ার একটা অবাধ সুযোগ ঈদের দিন হয়, সেটা বেশ আনন্দ দেয়। আবার জেলের মধ্যে কিছুটা সাংস্কৃতিক অনুষ্ঠান, আসামিরা যারা আছেন বা হাজতি কয়েদি যারা আছেন, তারা তাদের মতো করে একটু গান গায়, একটু আবৃত্তি করে, একটু খেলাধুলা করে, ফুটবল, এই সুযোগটা দিয়ে জেলে কেটে যায়। বিনোদনের কথা বলছেন, সংস্কৃতির কথা বলছেন, অনুষ্ঠানের কথা বলছেন। ভাই, আপনার কি কখনো ছোটবেলায় মনে হয়েছে আপনি অভিনয় করবেন বা গান করবেন, এমন কখনো ইচ্ছে হয়েছিল? গান করার মতো কণ্ঠ আমার ছিল না, অভিনয় আমি করেছি। আচ্ছা, এই গল্পটা শুনি। স্কুল জীবনে আমি মঞ্চ নাটক বা পথনাটক যেটাকে বলে, এটা আমি করেছি। আচ্ছা। এবং বেশ করেছি। বাহ। এবং ওটা আমার অঞ্চলে, মানে আমার উপজেলায় অথবা আমার জেলা, মানে আমি বলছি, আমি যখন বাগেরহাট সরকারি পিসি কলেজে পড়ি তখনও আপনার স্বাধীনতা দিবস অথবা বিজয় দিবস উপলক্ষে নাটক হতো, সেখানে আমি অভিনয় করেছি। বাগেরহাটের ডিসি আমাকে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে একবার পুরস্কার দিল। আমি একজন যুদ্ধ আহত মুক্তিযোদ্ধার অভিনয় করেছিলাম। ওই নাটকটার নাম ছিল খ্যাপা পাগলার পেঁচাল। তো সেটা খুব আবেদন তৈরি করেছিল, মানুষ অ্যাপ্রিশিয়েট করেছিল। পরবর্তীতে হয় নাই, বিশ্ববিদ্যালয়ে লেভেলে আপনি ঢাকা ইউনিভার্সিটি এসে কখনো মনে হয়নি থিয়েটার জয়েন করি, অভিনেতা হই? সেটা আর হয়নি। সেটা এসে আমি বেশ কিছুটা রাজনীতির সাথে যুক্ত হয়ে গেছেন। তো ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত হয়ে যাওয়ার ফলে সাংস্কৃতিক চর্চার যে জায়গাটা, সেখানে সময় পাইবো না বলবো না, আগ্রহটাও কমেছে। আমার মনে হয়নি যে ওখানে সময় দেই, ওটাকে একটু এনজয় করি, সেটা আমার হয়নি। আমি যখন যেটা সামনে এসেছে সেটা করতে অভ্যস্ত। পরিকল্পনা, লক্ষ্য স্থির করা, এভাবে আমি আমার ক্যারিয়ার বিল্ড আপ করবো, এত গোছানো মানুষ আমি না। অর্থাৎ পরিস্থিতি যখন আমাকে যেখানে রাখছে সেখানে আমি সেটা করার চেষ্টা করছি, এইরকম মানুষ আমি আর কি। তো খুব পরিকল্পনা করে গোছালো জীবন লিড করব, ধাপে ধাপে লক্ষ্যে পৌঁছাবো, এত ধৈর্যটা আমার নেই। আমার ধৈর্যের অভাব আছে, কিন্তু যখন যেটা আসে সেটা আমার মনোযোগের সাথে করার একটা মানসিকতা আছে। আপনি তো রাজপথে যখন ছিলেন, এমন অনেক আপনাদের রাজনৈতিক কর্মীরা ছিল যারা আসলে আপনার মতো ফেমাস হতে পারেনি, বা যারা আসলে আপনার মতো মন্ত্রী হতে পারেনি এখন পর্যন্ত, কিন্তু রাজপথে আপনার সাথে আন্দোলনে ছিল, আপনার হয়তো সহযোদ্ধা হিসেবে ছিল, তাদের সাথে এখনো যোগাযোগ আছে? সার্বক্ষণিক যোগাযোগ আছে, সার্বক্ষণিক আছে, প্রতিদিন আছে। আপনি যদি বলেন প্রতিদিন আছে। আমি প্রতিদিন অ্যাভারেজে ১,৫০০ মানুষের কাছাকাছি আমি অ্যাটেন্ড করি আমার এলাকা এবং ঢাকা মহানগরে। কোনোদিন এটা ২-২.৫ হাজারের মানুষ হয়ে যায় এভরিডে, সকাল থেকে রাত পর্যন্ত। কোনোদিন ১২টা, ১টা, ২টা বাজে। আমি ১,৫০০ থেকে ২,০০০ মানুষকে অ্যাভারেজে অ্যাটেন্ড করি, নেতা কর্মী সব পর্যায়ের।
তারা আসে, সময় কাটায়, চা খাই। বাহ। কোক দিয়ে আপ্যায়নটা বেশি হয়, এত মানুষকে আপ্যায়ন করা হ্যাঁ, কঠিন। চাটা ডিফিকাল্ট। এমন দিন আছে যে 300, 400, 2 লিটারের কোক আমার লেগে যাচ্ছে আপনার ওই মানুষকে এক গ্লাস কোক দেওয়ার জন্য। তো ওই কোক, কেউ আবার চা পছন্দ করলে চা দিয়ে ওই অফিসের নিচে উপর নিচে সমস্ত মানুষ আসছে, তাদের সাথে সময় কাটাচ্ছি, গল্প করছি, তাদের সুবিধা অসুবিধা জানার চেষ্টা করছি। আর আমি ওটা খুব এনজয় করি, কারণ আমি 33 বছর ওটাই করেছি, আড্ডা, ওদের সাথে মেশা, ওদের প্রবলেম শোনা, সলভ করার চেষ্টা করা, যার যতটুকু সমস্যা আর আমার যতটুকু সামর্থ্য এটা অ্যাডজাস্ট করে, এটা এখনো আছে এবং আমৃত্যু থাকবে। আপনাকে সবাই দেখেছে সব সময় হাতির উপরে রাস্তায় হাঁটাহাঁটি করছেন, আপনি অনেক হাঁটতেন। হাঁটা মানেই হচ্ছে মানুষের পাশে থাকা। আমরা মানে মানুষকে দেখতে পাই অনেক কাছ থেকে, আর যখন আমরা গাড়িতে থাকি তখন আমরা সব কিছু পাশ কাটিয়ে চলে যাই। তো এখন তো রবি ভাই আমাদের মন্ত্রী, এখন কি রবি ভাই হাতির উপরে রাস্তা দিয়ে হাঁটবে? হাঁটছি, আজকে সকালে হেঁটে বেরিয়েছি, হাঁটছি। আমি সবসময় হাঁটি মানে আমি কোনো কিছুর জন্য অপেক্ষা করতে অভ্যস্ত না। কারণ গাড়ি আসতে দেরি হচ্ছে, হেঁটে চলে যাব। ট্রাফিক জ্যাম বেশি, আমি ওকে বলি তুমি ওখানে চলে এসো, আমি হেঁটে চলে যাব। আমি এফডিসির সামনে থেকে গুলশান অফিসে হেঁটে চলে গিয়েছি। কি বলেন? হ্যাঁ, এফডিসির সামনে থেকে গুলশান 2 নম্বর অফিসে হেঁটে চলে গিয়েছি। ট্রাফিক জ্যাম বেশি, আমি বলছি গাড়ি আসতে থাকো, তুমি গুলশান কার্যালয়ে চলে আসো, আমি হেঁটে চলে গিয়েছি। আমি 20-25 কিলোমিটার, 30 কিলোমিটার হাঁটা, এটা আমার জন্য কোনো সমস্যা না, আমি সবসময় হাঁটি। আর আমি মন্ত্রী হওয়ার পর সরকারি গাড়ি শুধুমাত্র সরকারি কাজে অথবা সচিবালয়ে যাওয়া আসার পর্যন্ত ব্যবহার করি। আজকেও দেখবেন আমি যে গাড়িতে এসেছি আমার ব্যক্তিগত গাড়ি। জি জি, আপনি খুবই সাধারণ গাড়িতে এসেছেন। পুলিশ প্রটোকলের জি, এক্স্যাক্টলি, আপনার সাথে কেউ নেই। একদমই, আমি খুবই অবাক হয়েছি যে আমি ভেবেছিলাম যে 3-4টা গাড়ি আপনার পেছনে থাকবে, অনেক লোকজন থাকবে, কিন্তু আমি এমন কিছুই দেখিনি। খুবই সাধারণ লাগছে এবং মনে হচ্ছে আপনিও আমাদের মতোই একজন মানুষ, এরকমই মনে হচ্ছে। ভাই, ধানমন্ডিবাসী যদি আপনার কাছে কমপ্লেন করতে চায়, আমি নিজে ধানমন্ডির বাসিন্দা, আমি যদি আপনার কাছে কমপ্লেন রাখি কোনো কিছু, সেটা আমি কি করে আপনার কাছে জানাবো? আপনার কাছে আমি কি চিঠি লিখবো, মেইল করব, কিভাবে আমি জানাবো? আমার অফিস আছে, অফিসে গিয়ে বলতে পারেন, মেইল করতে পারেন, জি, ফোন করতে পারেন, মেসেজ দিতে পারেন। আর আমি তো ধানমন্ডিতে বিচরণ করি এবং নির্দিষ্ট একটা সময় আমার বাসায় ধানমন্ডিতে, আগে আমি ধানমন্ডিতে অ্যাপার্টমেন্টে থাকতাম, এখন সরকারি একটা বাসা বরাদ্দ হয়েছে 5 নম্বর রোডে, সেখানে নিচে অফিস আছে, সার্বক্ষণিক অফিস আছে। তো যে কোনো নাগরিক, যে কোনো অধিবাসী, ধানমন্ডিবাসী ওখানে যেতে পারেন, বসতে পারেন, চা খাবেন এবং সেখানে তার সমস্যার কথা জানালে তো আমার দায়িত্ব রয়েছে, আমি তো দায়বদ্ধ এবং আমি নির্বাচিত হয়েছি তো তাদের সমস্যাগুলি সমাধান কল্প নিয়ে। তো যার ফলে অবাধ আছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে জানাতে পারবো। ভাই, ধানমন্ডির বা পুরো ঢাকা শহরের আমরা সবাই খুব মজা করে বলি যে ভাই তুই কাগো লগে চলস। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, রবি ভাই আপনি কাগো লগে চলেন? আমি তো আপনার নেতাকর্মীদের সাথে আসলে আমার চলাটা খুব বেশি অভিজাত হবে না। জি, অভিজাত মানুষ আমাকে খুব কম চিনবে, হয়তো টেলিভিশনে দেখেছে, আচ্ছা, অথবা কোনো সংবাদে দেখেছে, কিন্তু আমার চলাচল খুব সাধারণ মানুষের সাথে। কারণ এই সাধারণ মানুষগুলি গত 17 বছরে অত্যাচার, জুলুম এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে মাঠে থেকেছে, রাজপথে থেকেছে, লড়াই করেছে, যুদ্ধ করেছে, অথবা ধরেন প্রতিবাদ প্রতিরোধ করেছে। এই নিম্ন মধ্যবিত্ত মানুষ, এদের সাথে সখ্যতাটা বেশি এবং আমি এদের সাথেই কমফোর্টটা ফিল করি। অভিজাত মানুষের সাথে সত্যিকার অর্থে বলছি, কোনো কারণ ছাড়া আমার রিলেশনটা অনেক কম। কারণ অভিজাত মানুষগুলি সাধারণত গত 17-18 বছরে সরব থাকতে চায়নি, নিজেকে গুটিয়ে রেখেছে। রাষ্ট্রে একটা দানবীয় শাসন চলছিল, একটা নিধন প্রক্রিয়া বিদ্যমান ছিল সরকারের পক্ষ থেকে, যার জন্য কেউ কিন্তু আর আমাদের মতো বিরোধী দল অথবা বিএনপি রাজনীতির সাথে যারা যুক্ত তাদের সাথে যোগাযোগ রাখতে চায়নি। সেটাও তাদের জন্য অনেক সময় বিপদের কারণ হতে পারে। এখন কি তারা চাচ্ছে যোগাযোগ রাখতে? এখন বাড়ছে, কিন্তু তারপর আমি বলবো না যে এখন তো ধরেন পরিবেশটা হয়েছে, তারা এখন স্বাচ্ছন্দ্য বোধ করে, কমফোর্ট বোধ করে, তারা মনে করে যে না এখন আর ওই আতঙ্কটা নেই, ওই সাফারিং এর সুযোগ নেই, যার জন্য তারা এখন বেরিয়ে আসছে। আমারও আবার দায়িত্ব পড়েছে এখন অনেকটা সব শ্রেণী পেশার মানুষের সাথে যুক্ত থাকা, কারণ সব শ্রেণী পেশার মানুষ নিয়েই তো রাষ্ট্র। আর আগে হচ্ছে যারা আন্দোলন সংগ্রামে নিজেকে রাখতে চায় তাদের সাথে সখ্যতাটা হয়েছে, প্রতিদিন কর্মসূচি আছে। এখন আপনি তাদেরকে ডাকছেন, তারা আসছে, তাদেরকে নিয়ে মিছিল করছেন, সমাবেশ করছেন, পথসভা করছেন, পদযাত্রা করছেন, ডেফিনেটলি তাদেরকে প্রাধান্য দিতে হয়েছে অথবা তাদের সাথে বেশি সময় কাটাতে হয়েছে। কিন্তু আমি ওই শ্রেণী যারা কম সামর্থ্য কিন্তু দেশের এবং রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে নিজেকে সক্রিয় রাখে, তাদের সাথে সঙ্গত আমি বেশি এনজয় করি। রবি
রবি ভাই, আপনার পছন্দের পাখি কি? আমার পছন্দের ঘুঘু পাখি। ঘুঘু? হ্যাঁ। আচ্ছা, আর আপনার কাক পছন্দ না? না, কাক পছন্দ করার চেষ্টা করিনি কখনো। ঢাকায় তো কাক একদম কমে যাচ্ছে। আগে আমরা কিন্তু প্রচুর কাক দেখতাম, কিন্তু এখন কাক দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, এটা কমেছে, কিন্তু কাক থাকার প্রয়োজনও ছিল। জি কারণ কাক তো কিছু ওয়েস্টেজ যেগুলি, জি সেগুলি তারা কিন্তু একটা ব্যালেন্স করে আর কি, তারা ওটা গ্রহণ করে, খায়। জি তো এটা পরিবেশের জন্য নিশ্চয়ই ক্ষতি হবে, সংরক্ষণ করা দরকার। আবার ধরেন অবাধ কাকের বিচরণটাও আমাদের দেশের মানুষ কিন্তু নেয় না, ইতিবাচকভাবে নেয় না। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে, কাকটাও ব্যাপক আমার হারে কাক বিলুপ্ত খুব হচ্ছে। পছন্দের পাখি, তো তাই আমি সব সময় কাককে এনরোজ করার না না, ভালো ভালো। চেষ্টা করি। আমার মনে হয় কি ভাই, আমরা সব সময় বৈষম্য করে মানুষের চেহারা দেখে সেই জায়গাটা আমরা পাখিদের ক্ষেত্রেও করি, যে কাক কালো বলে হয়তো আমরা সবাই কাককে তাচ্ছিল্য করি। আপনার কি মনে হয় এই বিষয়ে? না, সেটা আমার একেবারে ওভাবে মনে হয় না। কারণ পছন্দ তো ভ্যারি করে মননের চর্চার উপর। হ্যাঁ, আপনি যেটা পছন্দ করছেন আরেকজন আরেকভাবে পছন্দ করছে। তো সেটা কালো আর সাদা এরকম ভাবে না, আমি মনে করি না। তো পছন্দ একটা উপলব্ধি, সেই উপলব্ধির থেকে পছন্দটা আসে। যেমন আমার ক্ষেত্রে গুগু খুব পছন্দ, কারণ আমি গুগুকে খুব কাছের থেকে দেখেছি। আমি ছোটবেলা গুগু পেলেছি, মানে পুষেছি বলতে হবে, বাচ্চা এনেছি গ্রামে যখন থাকতাম। তো ওটাকে আস্তে আস্তে করে আপনার চাউলের যে খুদগুলি হয় আমাদের এলাকায় বলে ভাঙা অংশ, ওটাকে নরম করে একটা কাপড়ে বেঁধে একটা ছিদ্র করে ওর মুখে দিলে ও খেতে 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 বড় হতো। গুগুর একটা সৌন্দর্য আছে, তার গলার অংশটা এরকম আপনার ফোটা ফোটা এক ধরনের ডেকোরেট করা। তো ওটা আমার অসাধারণ ভালো লাগতো, ওর ঠোঁট, ওর চাওয়ানো, ওর চোখ, ওর ডাক, সবকিছু মিলে ভালো লাগতো। তো সেভাবে লেগেছে। আপনার কাক পছন্দ, সেটাও আমি অ্যাপ্রিশিয়েট করি। জি জি জি, অবশ্যই অবশ্যই। ভাইয়া, লাস্ট কবে আপনি ধানমন্ডি লেকে হেঁটেছেন? আমি ধানমন্ডি লেকে হেঁটেছি আপনার নির্বাচনী প্রচারণার সময়, আর এরপর নির্বাচনের পরও আমি একদিন এসেছি, তাকুয়া মসজিদে নামাজ পড়েছি। তখন ওখান থেকে গাড়ি রাখা হয়েছিল সামনে, এখানে গাড়ি পার্ক করা যাচ্ছিল না। আমি এখান দিয়ে হেঁটে গিয়ে ওখান দিয়ে আপনার ওই পার্কিংয়ের যে জায়গা আছে আপনার সামনে গিয়ে, ঠিক ব্রিজের একটু আগে, সেখান থেকে গাড়িতে উঠেছি। ঢাকায় এখন আমরা সবাই স্ট্রিট ফুড খুব পছন্দ করি। আপনার পছন্দের স্ট্রিট ফুড কি? আমার স্ট্রিট ফুড তো আমার কম খাওয়া হয়। এমনি খাওয়ার পছন্দের মধ্যে স্ট্রিট ফুডে যদি আপনি যান, আমি স্টেক খাই, কিন্তু স্ট্রিট ফুডে অত ভালো স্টেক আপনি এখনো পর্যন্ত আমাদের এখানে হয়নি আর কি। তো মাঝে মধ্যে কি স্ট্রিট ফুড আমি ঠিক কোনটা পছন্দ করব বলতে পারি না। ফুচকা, চটপটি? ফুচকা খাওয়া হয়, কিন্তু আমি আসলে স্ট্রিট ফুডের যে ফুচকাগুলি হয় আমি খেয়ে অভ্যস্ত না। এখন ধানমন্ডির বাসিন্দা হিসাবে ফুচকালা যদি দাম বেশি রাখে, আপনাকে জানানো যাবে? হ্যাঁ, অবশ্যই জানানো যাবে। আর ফুচকার দামটা নির্ধারণ করাও কঠিন, কোয়ালিটির উপর দাম নির্ভর করে। তো আসলে কিছু কিছু জিনিস তো আসে পরিমাপ করে আপনি দাম নির্ধারণ করতে পারবেন। অবশ্যই না, বিশেষ করে পছন্দের ফুড, জি জি, টেস্টি ফুড, জনপ্রিয় ফুড, জি, সব স্টোরে একই রকম দাম হবে এরকম না। আর পৃথিবীর কোথাও সব স্টোরে একই রকম দাম হয় না, সব রেস্টুরেন্টে একই রকম দাম হয় না। এটার সাথে সার্ভিসের অনেকগুলি বিষয়, কোয়ালিটি, হাইজিনিক, এই বিষয়গুলি নির্ভর করে। অবশ্যই অবশ্যই। ঢাকার জ্যামে তো ভাই আপনি বললেন যে বসে থাকতে আপনি পছন্দ করেন, আপনি হেঁটে চলে যান, কিন্তু এখন যাদের উপায় নাই জ্যামে বসে থাকতে হয়, আমরা কবে ঢাকার জ্যাম থেকে মুক্ত হব? না, মুক্তিটা খুব জরুরি। আমরা ঢাকার যোগাযোগ ব্যবস্থাপনাটা ঢেলে সাজাতে চাইছি। সবচেয়ে সমস্যাটা হচ্ছে শৃঙ্খলার অভাব। ফুটপাথগুলি অনেকটা যত্রতত্র ব্যবহার হচ্ছে, মানুষ হাঁটতে পারছে না। আপনি হেঁটে যাবেন সেই সুযোগও কোনো কোনো সময় থাকছে না। আর হচ্ছে ভেহিকেল যেগুলি আছে তার ভ্যারিয়েশন। আপনি দেখেন প্যাডেল চালিত রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান, পিক আপ, এমনকি ঘোড়ার গাড়ি, বাস, টেম্পু এমন ভাবে আছে। তারপর এখনো পর্যন্ত কিন্তু আপনার ওটাকে ঠেলা গাড়ি পর্যন্ত আছে। এই রকমের ভ্যারিয়েশন একটা দিয়ে একটা মেগা সিটি চলতে পারে না। যার ফলে আমরা এখানে যেটা চাচ্ছি, মেট্রো রেল হচ্ছে, এমআরটির সাথে আমরা মনোরেলকে সংযোগ করছি, যাতে আপনি ধরুন বাসাবোতে আছেন অথবা খিলগাঁয়ে আছেন অথবা মোহাম্মদপুরে আছেন, আপনি মেট্রো রেলের স্টেশনে নামলেন, সেখান থেকে মনোরেলে করে চলে গেলেন। এভাবে আমরা ডাইভার্সনটা চাচ্ছি। আর বাস যাত্রায় শৃঙ্খলা আনতে চাইছি। এক একটা রুটে এক এক কোম্পানির বাস চলবে, একই কালারে বাস চলবে, নির্দিষ্ট জায়গায় থামবে, যত্রতত্র থামবে না, বাসের মধ্যে প্রতিযোগিতা হবে না, যে কোনো জায়গায় থেকে প্যাসেঞ্জার নিতে পারবে না সে।
এবং যে কোনো জায়গায় প্যাসেঞ্জার নামাতে পারবে না, একটা লেন মেপে সে চলবে, থামবে, এটা আমরা আনতে চাচ্ছি, উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি একটা পরিবর্তন পাবেন। আর অটো রিক্সা, ব্যাটারি চালিত যে রিক্সা আছে, সেটা গুরুত্বপূর্ণ জায়গায় বা প্রধান প্রধান সড়কে যাতে যত্রতত্র বিচরণ করতে না পারে, সে জায়গায় আমরা কিছু পরিবর্তন আনবই। আবার যারা অটো রিক্সা চালান, অভ্যস্ত হয়েছেন, জীবন জীবিকা তাদের ওটার উপর নির্ভর করছে, তাদের রাতারাতি তো আর এটা সম্ভব না, তাদেরকে বিকল্প ব্যবস্থা করতে হবে। অথবা ঢাকার একটু সাইড অঞ্চলগুলিতে তারা একটা নিয়ম শৃঙ্খলা মেনে যাতে চলে, সেই শৃঙ্খলার মধ্যে আনতে চাচ্ছি, এটা সিস্টেমের মধ্যে আনতে চাচ্ছি। এটা প্রতিষ্ঠিত হলে আমার মনে হয় যে এই যে জরাজীর্ণতা আছে ঢাকায় অন্তত চলাচলের ক্ষেত্রে, তাতে একটা স্বস্তি ফিরে আসবে বলে আমি মনে করছি। একজন নারী হিসাবে ভাই আমার একটা প্রশ্ন, যে মেয়েদের জন্য যদি স্পেশাল কোনো বাস থাকতো, আমরা একবার দেখেছিলাম নিউজ যে পিঙ্ক বাস, অনেক বছর আগে দেখেছিলাম যে মেয়েদের জন্য পিঙ্ক বাস করা হবে, বা কিন্তু আমরা সচরাচর এরকম কিছু দেখি না। আপনার কি এমন কোনো প্ল্যানিং আছে ফর গার্লস, ফর উমেন, যে আপনি এমন কিছু যাতায়াত ব্যবস্থা করবেন অনলি ফর গার্লস? না, এটা তো আমরা অলরেডি ঘোষণা করেছি, আমাদের নির্বাচনী ইস্তিহারে আছে, ওদের মধ্যে ডেকে বলেছেন। আপনি জেনে খুশি হবেন, এই মুহূর্তে আমরা 10টা বাস মেয়েদের দিয়ে শুধু রিজার্ভ করা আছে, শুধু মেয়েরা উঠবে। ড্রাইভারটা আমরা নারী দিতে পারিনি, সুপারভাইজার এবং হেল্পারও নারী, শুধু চালক পুরুষ, এরকম 10টা শুধুমাত্র মেয়েদের জন্য নির্ধারিত বাস চলছে। এটা আমরা 150 থেকে 200 বাস মেয়েদের জন্য নামানোর সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন যে নারী ড্রাইভারও হতে হবে। এখানে গিয়ে আমি এই নির্দেশ পাওয়ার পর বিআরটিসিতে আমি যোগাযোগ করেছি, আমাদের 26 জন মেয়ে ড্রাইভার আছে, মাত্র 2 জন বাস চালাতে পারেন, বাকি যা হালকা মানে গাড়ি চালাতে পারেন, লাইট ভেহিকেল, তারা হেভি গাড়ি চালাতে অভ্যস্ত না, তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা অলরেডি শুরু হয়েছে। এবং আমরা এরপরে বাস আনবো যেখানে নারী ড্রাইভারও থাকবেন, সম্পূর্ণ মেয়েদের জন্য বাস, এবং ইলেকট্রিক বাস ইতিমধ্যে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিআরটিসিতে যে বাসগুলি আছে সেগুলিকে আমরা আবার একটু মানসম্মত সার্ভিসটা নিশ্চিত করে ঢাকাতে মেয়েদের জন্য শুধুমাত্র নারীদের জন্য চালাতে চাচ্ছি। এই উদ্যোগটা আমাদের আছে, আমাদের নির্বাচনী অঙ্গীকার। আপনি উইদিন 6 থেকে 1 ইয়ারের মধ্যে দেখবেন যে ব্যাপক সংখ্যক, পর্যাপ্ত সংখ্যক নারীদের জন্য বাস ঢাকা শহরে চলছে। অ্যামেজিং। এবং আমাদের প্রাইম মিনিস্টার নারী নিরাপত্তার কথা বলেছেন, এবং তার একটি ভিডিও আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। সেখানে উনি বলেছেন যে বাচ্চাটা মিউজিক শিখতে চায়, তাকে তার পরিবার যদি অনুপ্রেরণা না দেয়, আমরা রাষ্ট্র হিসেবে তাকে অনুপ্রেরণা দিব। বিকজ আমরা দেখেছি মাঝখানে কনসার্ট ক্যান্সেল হচ্ছে, শুটিং করতে দিচ্ছে না। আমরা কিন্তু খুবই মানে একটা ভয়ের মধ্যে ছিলাম যে আসলে কি আমরা কাজ করতে পারবো কি পারবো না। সেই জায়গা থেকে এই যে আমাদের মধ্যে এখন একটা আশা তৈরি হয়েছে যে তার মানে এখন কনসার্ট হবে, এখন শুটিংয়ে কোনো বাধা নেই। যেহেতু আমাদের প্রাইম মিনিস্টার বলছেন যে বাচ্চাটা নাচ শিখতে চায় তাকে নাচ শেখার জন্য অনুপ্রেরণা দেন। সো ধানমন্ডি কেন্দ্রিক বা আপনার ঢাকা 10 হচ্ছে আপনার জায়গা, সেখানে কি আপনি এমন কিছু করতে চান? যে হয় না যে আমরা ছোটবেলায় ধানমন্ডিতে আমরা আর্ট প্রতিযোগিতা করতাম, কম্পিটিশন করতাম, এমন কোনো উদ্যোগ আছে? আচ্ছা, আমরা যেমন মহিলা কমপ্লেক্সটা, এখন তো অনেক রকমের কাজ কাগজে কলমে ছিল, হতো না। এখন মহিলা কমপ্লেক্সের যারা ব্যবস্থাপনার সাথে জড়িত আছে, আমি তাদের সাথে ডেকে কথা বলেছি, এবং আমরা চাচ্ছি যে ওখানে নারীদের সাংস্কৃতিক চর্চার যে জায়গাগুলি আছে, বাস্কেটবল খেলতো আগে মেয়েরা, এখানে বাস্কেটবল খেলাধুলা করবে, তারপর ওখানে আপনার সাংস্কৃতিক চর্চার যে জায়গাটা আছে সেটাও অবাধ হবে, নারীরা একেবারে অন্য পরিবেশে, ভিন্ন পরিবেশে তাদের মতো করে তারা সেখানে এনজয় করবে। এই লেকটা যেটা আপনি আছেন, এই লেকটাতে আমি একটা লাইব্রেরি করার উদ্যোগ ইতিমধ্যে নিয়েছি। হ্যাঁ, অনেক ধরনের বই সেখানে থাকবে, পর্যাপ্ত সুবিধা থাকবে, বই আপনি বাসায় নিয়েও যেতে পারবেবেন আপনি আইডি কার্ড শো করে। তারপর এখানে একটা জিম, যোগা করার একটা অবাধ ক্ষেত্র থাকবে, নারীদের জন্য একটা, ছেলে আর পুরুষদের জন্য একটা। সেটা আমরা এই ধানমন্ডি হবে। আমরা পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া শুরু করেছি। সরকারের বয়স 25 দিন হবে মাত্র। এখন এগুলি বাস্তবায়ন করার জন্য একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া আছে, আমরা প্রক্রিয়াটা অনুসরণ করেছি, সিদ্ধান্ত নিয়েছি, যাচাই বাছাই চলছে, দ্রুততম সময়ের মধ্যে এগুলি প্রতিষ্ঠিত করা হবে ধানমন্ডিতে। অ্যামেজিং, খুবই ভালো লাগছে আপনার কথা শুনতে, যে যোগা হবে, মানে দারুণ লাগছে, শুনতেই ভালো লাগছে যে আসলে কবে হবে। আমি তো নিজে এক্সাইটেড হয়ে গেলাম। রবি ভাই, আপনি 1000 টাকা নিয়ে ঢাকায় এসেছিলেন আপনার মার কাছ থেকে, কখনো ভেবেছেন যে আপনি মানে একজন মন্ত্রী হয়ে যাবেন? না, এই রকম ছিল না। আমি মার কাছ থেকে 1000 টাকা নিয়ে ঢাকায় এসেছি লেখাপড়া করতে। তো আমার এটা কিভাবে নেবেন জানি না, আমি দ্বিতীয়বার আর আমার মা বাবার কাছ থেকে কোনো টাকা নিইনি। ওই 1000 টাকাই আমার প্রথম নিয়ে আসা ঢাকায় এবং শেষ নিয়ে আসা। আমি ঢাকায় আসার পর
মানে ইউনিভার্সিটিতে পড়ার সময়ও না? না না, আমি আমার বাবা মার কাছ থেকে টাকা নেয়নি, নেওয়ার প্রয়োজন হয়নি। আমার বাবা মার টাকা দেওয়ার সক্ষমতা যথেষ্ট ছিল, কিন্তু আমি ছোটবেলা থেকে খুব স্বাবলম্বী মানুষ। তো আমি নিজে যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ঢাকায় আসছি, তো আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিব, সেই জন্য আসছে, ভর্তি হব। তখনই আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ইন্টারমিডিয়েটের ছাত্রদের পড়াতাম, আচ্ছা, টিউশনি করাতেন। আচ্ছা তো আচ্ছা। তখন আমার বন্ধুদের জন্য 500-600 টাকা তখন আসতো এক মাস চলার জন্য, আর পরিবার পাঠাতেন। তখন পোস্ট অফিস কার্ডের মাধ্যমে টাকা আসতো, আর আমি তখন 1,500-2,000-2,500 টাকা ইনকাম করতাম। মানে আমাদের বন্ধুদের মধ্যে সবচেয়ে আমার ইনকাম বেশি ছিল। 1200-1300 টাকা টিউশনি করতাম, সপ্তাহে 3 দিন যেতে হতো। পড়াতাম হচ্ছে ইন্টারমিডিয়েটের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ। তখন থেকে আমার এই ব্যবসা যেটা বলছেন, আমার সেই ইউনিভার্সিটিতে টিউশনি করে জমানো টাকা 1,71,000 টাকা হয়েছিল, মানে 7 বছরে। যখন আমি পলিটিক্সের সাথে ইনভলভ হয়ে যাই, তখন ওই 1,71,000 টাকা দিয়ে আমি বিজনেস শুরু করি। আমার জমানো ওই টাকা, এবারে ব্যাংকে জমানো না, আমার অ্যাকাউন্ট ছিল না। আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের বইগুলি অনেক বড় হয়, মোটা হয়, দেখবেন, তার পাতার ভাজে ভাজে এই টাকাটা ছিল, আমি রেখেছিলাম ট্রাঙ্কের মধ্যে। ওটাকে বলা হয় টিনের ট্রাঙ্ক, তালা দিয়ে রাখা হতো হলে আমরা জানি। সেই টাকা দিয়ে 1,71,000 টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করি, এবং তারপর ধাপে ধাপে নিশ্চয়ই একটা সফল মানুষের যা যা থাকা দরকার আল্লাহ সব আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। ব্যবসায়িকভাবে, সলভেন্সির দিক থেকে, পারিবারিকভাবে। আমি 21 বছর বয়সে বিয়ে করেছি নিজের সিদ্ধান্তে এবং নিজেদের পছন্দে, প্রেম করে। মানে নিজের সিদ্ধান্তে, নিজের পছন্দ, মানে তো তাই হবে। একেবারের সাথে পছন্দ, 1.5 বছরের মতো একত্রে গল্প চলা, আড্ডা। তারপর বাসা থেকে মেনে নিয়েছে? পরে মেনে নিয়েছে মানে এটা নিয়ে কোনো আপত্তি করেনি। মানা তো পরের ব্যাপার, যদি আপত্তি থাকে। আমার বাবা মা কোনোদিন আমাকে জিজ্ঞেস করেনি তুমি এই কাজটি কেন করবে, আমরা জানলাম না, তুমি এমন একটা সিদ্ধান্ত নিলে, আমাদের কাছে জিজ্ঞেস করলে না। আমার বাবা মা তা কোনোদিন বলেনি। তারা যখন জেনেছে, তারা একেবারে স্বাভাবিকভাবে এই বিষয়টা নিয়েছে। তারপর আমি এক মেয়ে, এক ছেলে সন্তানের জনক। আমার সুখী পরিবার, শান্তির পরিবার, স্বস্তির পরিবার। তারাও ভালোভাবে বেড়ে উঠছে। আমার মেয়েটা মেডিকেলে পড়ে, আমার ছেলেটা বিবিএতে 2nd সেমিস্টারে এশিয়ান প্যাসিফিক ইউনিভার্সিটিতে পড়ছে। আমার স্ত্রী সার্বক্ষণিকভাবে তার 2 সন্তান। আমি তো জেলে থেকেছি, রিমান্ডে থেকেছি, বছরের পর বছর জেলে থেকেছি, মাসের পর মাসে রিমান্ডে থেকেছি, 97 ডেজ আমি রিমান্ডে থেকেছি, 3 দিন গুম থেকেছি, অধিকাংশ সময় কারাগার। তো এর মধ্যে দিয়ে সন্তানগুলিকে সে মানুষ করেছে, কোনোদিন কোনো অভিযোগ করেনি, অ্যাসিস্ট করেছে, উৎসাহ জুগিয়েছে, ভালো আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, আপনি এতদিন জেলে থেকেছেন, তখন আসলে পরিবারের সবাই আপনাকে অনেক মিস করেছে, আপনিও পরিবারের সকলকে মিস করেছেন। আসলে এসব কথা শুনতে গেলে খুব মন খারাপ লাগে। আমরা একটু অন্য জায়গায় যাই। ভাই, আপনার পছন্দের রং কি? সাদা। সাদা? সাদার কোনো কারণ স্পেসিফিকলি? সাদার একটা কারণ আছে। সাদা কেন এটা জানেন? কেন? সাদা হচ্ছে সে সূর্যের সব বর্ণকে প্রতিফলিত করে। ব্ল্যাক মানে হচ্ছে সূর্যের সব বর্ণকে শোষণ করে। যে প্রতিফলিত করে, তার মানে সে সবকিছু অ্যাডজাস্ট করতে জানে, ম্যানেজ করতে জানে, ট্যাকেল করতে জানে। হাউ টু ম্যানেজ, হাউ টু ট্যাকেল, সাদা জানে, এই জন্য সাদা পছন্দ। দারুণ দারুণ। আপনাকে আমরা 7 দিনের জন্য যদি একটা নির্জন দ্বীপে রেখে আসি, আপনি একজনকে পাবেন বা কোনো একটা কিছু করতে পারবেন, আপনি কাকে সঙ্গী হিসেবে নেবেন? আমি যদি এই মুহূর্তে বলেন, আমার ছেলেকেই নেব। আমার ছেলে আর আমার মধ্যে আলাদা একটা বন্ধুত্ব আছে। বাহ। ও সবচেয়ে আমাকে মিস করে। জি। আমার মেয়েও করে, কিন্তু আমার ছেলে আমার উপর অনেক ডিপেন্ড করে। 7 দিন নির্জন জায়গায় আমার ছেলেকে রেখে থাকাটা আমার জন্য কঠিন। ও হয়তো একেবারেই মেনে নিতে পারবেন না, যদিও জেলের টাইমটা মেনে নিয়েছেন। আর আমার পক্ষে মুক্ত থেকে ওকে মিস করাটা বেশ কঠিন, কারণ ওর ছোটখাটো সব বিষয়ে ও মনে করে যে আমার সাথে শেয়ার করতে হবে। দারুণ দারুণ। ভাইয়া, আপনি প্রথম হলে গিয়ে সিনেমা দেখেছেন কোন সিনেমা, এবং অভিনেতা অভিনেত্রী কারা ছিল সেটা আমরা একটু শুনবো। হলে যাওয়ার প্রথম সিনেমার কথা আমার বলাটা কঠিন, তবে আমার মনে হয় যেটা নাদিম এবং শাবানা অভিনীত কোন একটা ছবি হবে। আচ্ছা। আমাদের গ্রামের ওখানে উপজেলাতে একটা হল ছিল। নাদিম শাবনান? নাদিম শাবানা অভিনীত আচ্ছা ছিল। আচ্ছা। দূর দেশ এরকম কিছু হবে কিনা আমার ঠিক খেয়াল নেই। তো সেই ছবিটা আমি প্রথম দেখেছি। আর আমি হিন্দি ছবি একেবারে দেখিনি, জীবনে 2টি হিন্দি ছবি দেখেছি অনলি। আচ্ছা, দুইটা কি কি? একটা হলো কুলি ছবি দেখেছি, সেটা আমি এসএসসি পরীক্ষার আগে ভিসিআর এ টিকিট কেটে 10 টাকা দিয়ে। জি। আর আমার ওয়াইফকে নিয়ে সার্ক ফেস্টিভ্যালে এই এখানে আনন্দ সিনেমা হল ছিল,
সেখানে সরি আনন্দরা পূর্ণিমা পূর্ণিমা ছিল, সিনেমা। সেখানে আমি তাল ছবিটা দেখেছি। আমার আচ্ছা। লাইফে 2টি হিন্দি ছবি দেখেছি, প্রচুর ইংরেজি ছবি দেখেছি। আমার দেখা প্রিয় ছবি যদি বলেন, জি। দ্য সেভিং প্রাইভেট রায়ন, আচ্ছা, এটা দারুণ। টম হ্যাঙ্কস টম অভিনীত হ্যাঙ্কস একটা ছবি, অভিনীত, জি যেটা অস্কার পেয়েছে অনেকগুলি ক্যাটাগরিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর জি জি ডাউন ডে, ডি ডে Amazing, বলা হয়। জি নর্দার্ন উপকূলে যখন আমেরিকান সেনারা নামছিল, তখন তাদের একটা মিসিং হয়েছিল। সেই মিসিংটাকে রিকভারি করার একটা ছবি, প্রায় 5 ঘন্টার ছবি। আমার দেখা শ্রেষ্ঠ ছবি। আমি এই ছবি অন্তত 20 বার দেখেছি। 20 বার দেখেছেন? ইন্টারেস্টিং হচ্ছে এই ছবিতে কোনো নারী চরিত্র নেই। বাহ, দারুণ দারুণ। তো এই ছবি দেখার পর আমাদের এখানে আপনার কি মনে হচ্ছে যে আপনি সিনেমা প্রডিউস করবেন, এরকম না, মনে হচ্ছে? তা আমার মনে হয় না, আমার ওই যোগ্যতা হয়তো নেই। তবে ছবি যেমন টাইটানিক, জি আমি খুব গভীরভাবে দেখেছি জি। এটার নির্মাণ কৌশল। হুম হুম হুম। তারপর ধরেন যে নিখুঁত যে শর্ট সিলেকশনটা থাকে, হুম হুম মানে সিকোয়েন্সগুলি যে কম্বিনেশন বা জয়েনিং, এক্সিলেন্ট। তো আমি ভালো কাজ বুঝি, কোনটা ভালো কাজ আবার কোনটা অসামঞ্জস্য সেটা বুঝি। তো সেই অবশ্যই। জায়গা থেকে সিনেমা, নাটক, এইটার নির্মাণ শৈলী যদি সুন্দর হয়, হুম হুম হুম। পরিচালক যদি ওই মনে করেন যে যে দৃশ্যটা সে দেখাতে চায় জি জি জি। আর যে ঘটনাটা সে উপস্থাপন করতে চায়, হুম হুম হুম। তার প্রাসঙ্গিকতা বুঝে যদি উপস্থাপন করতে জানেন, তার মধ্যে একটা শৈল্পিক ভাবমূর্তি থাকে, প্রতিষ্ঠিত জি, জি, হয়। জি। ওটা আমি পছন্দ করি। দারুণ দারুণ ভাইয়া। ঈদের সময় আমরা ঈদ নিয়ে আরো কিছু প্রশ্ন করব। সেটা হচ্ছে যে আপনার এমন কি কখনো হয়েছে যে আপনি সালামি নিয়েছেন ছোটবেলায়, অনেক সালামি নিয়েছেন, তারপর আম্মু আব্বু টাকাটা নিয়ে নিয়েছে? না, এরকম হয়নি। ছোটবেলায় আমার সালামি পাওয়ার সুযোগ কম ছিল, আচ্ছা। কারণ আমার দাদা একা ছিলেন, আমার বাবাও একা ছিলেন। আমার বাবার কোনো ভাই বোন ছিলেন না, আমার দাদারও কোনো ভাই বোন ছিলেন না। যার ফলে আমাদের আত্মীয় স্বজন নিকট অনেক কম। প্রতিবেশীদের মধ্যে আমাদের গ্রামে তখন সালামের খুব প্রচলন ছিল না। যা পেয়েছি মার কাছ থেকে পেয়েছি, বাবার কাছ থেকে পেয়েছি। তখন 1 টাকা 2 টাকা সালামি হলো প্রচলন ছিল, 1 টাকাই বেশি। আমার এক খালাতো বোনের হাজবেন্ড ছিল, সে এখনো আমার কাছে স্মরণীয়। আচ্ছা। সে সেনাবাহিনীতে চাকরি করতো, সে মারা যায়। আমার সাথে যেদিন তার দেখা হয়, প্রথম দেখা, তার 6 মাস পর মারা যান শান্তিরক্ষী বাহিনীদের সাথে সীমা ওই বান্দরবনে বন্দুক যুদ্ধে। খোকন দুলাভাই, তিনি একবার আমাকে 20 টাকা দিয়েছিলেন। এই 20 টাকা দেওয়ার ফলে তিনি আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গিয়েছিলেন। যে 1 টাকা যখন সালামির প্রথা, তখন তিনি 20 টাকা আমাকে দিয়েছিলেন। মাই গড, সেই খোকন দুলাভাইয়ের নাম এবং এখনো তার চেহারা আমার মনে আছে। অ্যামেজিং। উনি আমার সাথে যেদিন সালামি দিলেন, তার 6 মাস পর উনি মারা যান। ওনার জন্য কেঁদেছি। আমার সেই খালাতো বোনটা তার ছোট 2টি বাচ্চা নিয়ে সারা জীবন কাটিয়েছে, আর বিয়ে করেননি। তারা এখন সেনাবাহিনী চাকরি করে, তার ছেলে তরিক নাম। তো ওর বাবার কথা আমার মনে পড়ে, সালামির কথা মনে উঠলে। সর্বোচ্চ সালামি আমি জীবনে এই 20 টাকাই পেয়েছি। আর এখন তো অনেক টাকা সালামি দিতে হয়, প্রচুর টাকা। ধরেন ঈদ উপলক্ষে তো আমাদের অনেক এটা করতে হয়, এবং হিউজ অ্যামাউন্ট করেও যাদের দিতে চাই স্বেচ্ছায় আনন্দিত হয়ে, তাদেরও সবাইকে হয়তো অ্যাকোমোডেট করতে পারি না। তারপরেও ধরেন পর্যাপ্ত করতে হয়। আপনাকে ভাইয়া আপনি একটি স্বপ্ন পূরণ করতে পারবেন, আপনার শুধুমাত্র একটি, আপনি কোন স্বপ্নটা পূরণ করবেন? কার স্বপ্ন? মানে আমার নিজের আপনার স্বপ্ন। জি। না, আমার সব স্বপ্ন পূরণ হয়েছে। এখন যদি একটা কাজ করতে পারি, যে এলাকার মানুষ আমাকে নির্বাচিত করেছে, তারা আমার উপর আস্থা রেখেছে, আমাকে গ্রহণ করেছে, আমাকে ভালোবেসেছে, তাদের প্রত্যাশা অনেক, আমার কিছু সীমাবদ্ধতাও আছে। তবে এই সীমাবদ্ধতা থাকলেও তাদের প্রত্যাশার সবটা আমি পূরণ করার জন্য আমার একটা অঙ্গীকার আছে, আমার একটা দায়বদ্ধতা আছে। সেইটাতে আমি যতটা সফল হতে পারবো, সেটাই আমার স্বপ্ন এখন, যে কতটুকু আমি তাদেরকে আকাঙ্ক্ষাটা ধারণ করে বাস্তবায়ন করতে পারবো এবং জানবো। যদি জানি এবং পারি, সেটাই হচ্ছে আমার জীবনের এই শেষ অধ্যায়। বাট আমি কিন্তু এখন 57, তো আমার জীবনের শেষ অধ্যায় চলছে। শেষ অধ্যায়ে এটাই হচ্ছে আমার প্রত্যাশা। পরিবার নিয়ে আমি স্যাটিসফাইড, আবার কোথাও কোনো অতৃপ্তি নেই। একটাই স্বপ্ন, সেটা হচ্ছে ইচ্ছা, সেটা হচ্ছে এলাকার মানুষ এবং দেশের মানুষও বলবো, যেহেতু আমি এখন মন্ত্রী, অবশ্যই সারা দেশের মানুষের জন্য কিছু ভালো কাজ, স্মরণীয় কাজ করে যাওয়া, সেই চেষ্টাটাই এখন হচ্ছে আমার একমাত্র স্বপ্ন বলতে পারে। আপনার বায়োপিক যদি করা হয়, বায়োপিকের নাম কি হবে? বলা কঠিন। অ্যাংরি ইয়াং ম্যান, এরকম? না, আমি একটু রোবোটিক অনেকে বলে, তো আমার একটু কি বলবো আমি ঠিক জানি না, আবার অ্যাডজাস্ট হতে সময় লাগে। জি।
কারোর সাথে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয় না, জি সখ্যতা হয় না, জি জি সময় লাগে। জি, আবার কারোর সাথে বন্ধুত্ব সখ্যতা একবার হয়ে গেলে তা সেটা শেষ হয় আজীবন না। থাকে, আজীবন থাকে। ইজি দারুণ। হতে একটু সময় লাগে, একটু ফ্রাঙ্কলি এবং ফ্রেন্ডলি হতে সময় লাগে। তো যার জন্য একটা রোবোটিক স্টাইল বলেন বা আচরণ বলেন, অনেকে বলে আমাকে, অনেকে যে আমি একটু একটু বেশি রিজার্ভ, জি একটু বেশি মানে রোবোটিক। তো যাই হোক, চরিত্রটা এক একজনের এক এক রকম থাকে। অবশ্যই, এর একটা কারণ অবশ্যই। হয়তো আমার কাছে মনে অবশ্যই। হয়েছে, আমি খুব বন্ধুদের সাথে কম মিশেছি, জুনিয়রদের সাথে বেশি মিশেছি, সিনিয়রদের হয়ে আনুগত্য থেকেছি, একটা চেন অফ কমান্ডের মধ্যে চলেছি। জি লাইফটা সিভিল কিন্তু ছিল একটা আর্মি লাইফ। আর্মি লাইফ। জি হ্যাঁ, ওই কারণে হয়তো এরকমটা হতে পারে। কিন্তু একবার কারোর সাথে যদি আমার সংকোচটা ভেঙে যায় তাহলে ঠিক আছে। আবার আমি অতি বেশি পরিমিতি বোধ আমার আছে, যে বলা ঠিক হবে কিনা, এগোনোটা ঠিক হবে কিনা, এটাতে আরেকজনের ডিস্টার্ব হচ্ছে কিনা, কেউ বিরক্ত বোধ করছে কিনা, এই পরিমিতি বোধটা আমার বেশি। যার ফলে অনেক সময় যেটা মানুষ স্বাভাবিকভাবে আশা করে, সেটা আমার জায়গা থেকে মনে হয় যে এটা এরকম হলে ঠিক হলো কিনা এই কাজটা। এই বিবেচনা বোধ আর পরিমিতি বোধ কোনো কোনো সময় আমাকে সংযত রাখে। এই সংযতটাই কারো কাছে মেসেজ এরকম যায় যে আমি খুব মুডি, অথবা একটু রোবটি, অথবা খুব বেশি রিজার্ভ থাকি, এরকম একটা মেসেজ মানুষের কাছে চলে যায়। না না, আপনি আপনি আমাদের কল্যাণে কাজ করেন, আমরা সেটাই প্রত্যাশা করব। আপনার কাছে আমাদের অনেক আশা। এবং আমি একটা জিনিস পার্সোনালি বিশ্বাস করি, যাদের বন্ধু সংখ্যা অনেক কম থাকে তারা মানুষ হিসাবে খুব ভালো হয়। যারা সবার বন্ধু তারা আসলে কারোই বন্ধু না, এটা আমি মনে করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রবি ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনি দর্শকদের উপলক্ষে যদি কিছু বলেন। না, দর্শকদের কাছে আমার একটাই মানে ঈদের দিনের আহ্বান বলতে পারেন, ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা সবার প্রতি। আসুন আমরা সবাই, আমরা যারা রাজনীতিক, আমরা যারা সাধারণ নাগরিক, আমরা যারা বিভিন্ন শ্রেণী পেশার সাথে জড়িত, সবার এই বাংলাদেশ, আমরা একটা বাসযোগ্য পরিবর্তিত বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণের ক্ষমতায়ন হবে, জনগণের অধিকার নিয়ে রাষ্ট্র সবসময় তৎপর থাকবে। সরকার, রাষ্ট্র, রাজনীতিক এবং রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে যারা জড়িত, যারা জন আকাঙ্ক্ষা ধারণ করবে এবং জনগণের স্বস্তির এবং ক্ষমতার বাংলাদেশ প্রতিষ্ঠিত করবে। সেক্ষেত্রে জনগণ হিসেবে নিশ্চয়ই আপনারও সজাগ থাকার প্রয়োজন আছে, সহযোগিতার প্রয়োজন আছে। আমি একজন পলিটিশিয়ান হিসেবে আমারও দায়িত্ব আছে, কর্তব্য আছে, জবাবদিহিতা আছে, দায়বদ্ধতা আছে। এই জনগণ এবং রাজনীতিক এদের সম্মিলিত চেষ্টায় একটা স্বস্তির, শান্তির, সমৃদ্ধির বাংলাদেশ প্রতিষ্ঠিত করব। সে ব্যাপারে আপনি সবচেয়ে বড় সহায়ক শক্তি, আর আমি হচ্ছি জনগণের জন্য নিবেদিত শক্তি। উভয়ের সমন্বয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই সজাগ এবং সচেষ্ট থাকব, এই প্রত্যাশা রাখছি এই আনন্দঘন ঈদের দিনে।